আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আপনি দেখেছেন আমি যে প্রশ্নটা করেছি আসলে যে আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি একটু ডিফেন্সিভ খেলছে, এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে? না, বিএনপি তো ধরেন যে মূল নেতাই তো নাই দেশে, বিএনপি রাজনীতিটা করবে কিভাবে? মূল নেতা থাকবে না, তাদের চেয়ারপারসন আছেন, উনি 3টা আসনে নির্বাচন করবেন বলে ঘোষণাও দিয়েছেন। না না, উনি তো ধরেন ফিজিক্যালি নট দ্যাট মাচ মানে ফিট। হ্যাঁ, উনি ধরেন একটা ঐক্য মানে যার বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান, এটা তো আমরা দেখতেছি নানা রকম অনলাইন ইসে। তো উনি তো মূল নেতা, হ্যাঁ, ডিফ্যাক্টো উনি, তাই না? তো এখন উনি তো দেশে নাই, তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন? আমি তো এটা বুঝি না। বাট উনি তো বিদেশে থেকেও প্রতিনিয়ত তো যোগাযোগ মেনটেন করতেছেন, বিভিন্ন সঙ্গে কথা বলছেন, এবং সেটা পাবলিক মিটিংয়ে উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন, ভার্চুয়ালি নিচ্ছেন। তো সেটাকে কি আপনি আপনি কম মনে করছেন? না না, দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট এনাফ। যেমন ধরেন আমি বলি, 70-তে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন। জি। তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি। তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার? উনি প্রথম এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে, যেটাকে পরবর্তীকালে এরশাদ ফলো করছেন। আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারেন, সাধারণ মানুষ, আপনি কর্মী সভায় বক্তৃতা দেন, তাতে কী হলো? ইট লিটল ম্যাটার্স। আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে, আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে, যেটা করছে জিয়া, করছে এরশাদ, করছে পরবর্তীকালে হাসিনা, করছে খালেদা, করছে, তাই না? তো তারেক রহমান সেটা পারতেছেন না। উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা, ইট ইজ নট এনাফ, তাই না? আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার, তো উনি তো নাই। তো এটা তো লেভেল প্লেইং হলো না। আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে। তো বিএনপির কে নেতৃত্ব দিচ্ছে? মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ টু লিড। আপনি কিন্তু একটা ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। দেখেন, উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন, তবু কিন্তু বক্তৃতা দিলেন। হ্যাঁ, এবং ওনার এই যে অবস্থানটা, শারীরিক অবস্থানটা, এবং ফিজিক্যালি ওনার যে জনগণের সামনাসামনি থাকার যে আকাঙ্ক্ষাটা, এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব। হ্যাঁ, পড়বে না, অবশ্যই পড়বে। আর তাছাড়া তারেক রহমান তো মাছ ইয়াঙ্গার দেন শফিকুর রহমান, না? তার এনার্জি আছে, তার আছে, জিল আছে। হ্যাঁ, তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের, কিন্তু না, উনি তো আসতেছেন না। কেন? উনি কি আসতেছেন না, না আসতে পারতেছেন না? এইটা, হ্যাঁ, দিস ইজ ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন, আমি 2টা আগে বিশ্ববিখ্যাত নাটকের একটু প্রসঙ্গটি তারপরে আসতেছি। একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদো, আপনি নিশ্চয়ই শুনছেন। স্যামুয়েল ব্যাকেট খুব বিখ্যাত নাটক। ওখানে 2টা ক্যারেক্টার আছে, তারা ওই গোদোর জন্য অপেক্ষা করে, হ্যাঁ, যে উনি আসবেন, উনি এসে তাদের পরিত্রাণ করবেন, ত্রাণ করবেন ইত্যাদি। গোদো প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি, কিন্তু গোদো আর আসে না। এটা একটা ইটারনাল হয়ে যাচ্ছে, যে ওয়েটিং ফর গোদো, এটা চলতেই থাকতেছে। তো তারেক রহমান, আপনি দর্শকের জন্য একটু ব্যাখ্যা করে বলেন গোদোটা কি আসলে? গোদোটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা নাটকের একটা ক্যারেক্টার। তো গোদোর জন্য আরো 2টা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করে যে উনি এসে আমাদের ত্রাণ করবেন, পরিত্রাণ দিবেন, মুক্তি দিবেন ইত্যাদি, কিন্তু গোদো আসে না। তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদো। তো এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান, এবং ওই যে প্রমিস থাকতেছে, গোদো যেরকম প্রমিস, হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি, উনি আর আসতেছেন না। আরেকটা ও নাটকের উদাহরণ, সেটা বিশ্ববিখ্যাত, আপনি সবাই জানেন, এটা শেক্সপিয়ারের হ্যামলেট। বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ। তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না। আমাদের যে বিএনপির রাজনীতি, এইটা যে যুবরাজ তারেক তো আসলে যুবরাজ, তাই না? আমাদের মেজর জিয়া দম্পতির ছেলে, একসময় তাকে বলা হয়তো প্রিন্স। তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে? হ্যামলেট
ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না, তেমনি তারেক জিয়া ছাড়া এই বিএনপির রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না। তারেক জিয়া ছাড়া না, তারেক জিয়ার উপস্থিতি ছাড়া কোনটা বলছে? ওই তো তারেক জিয়ার উপস্থিতি ছাড়া, ওইটাই আর কি। হ্যাঁ, তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছে না, তাই না? আপনার প্রশ্নে ফিরে যাই। সেটা হচ্ছে এটা না $1 মিলিয়ন প্যারাডক্স। এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না। হ্যাঁ, ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স, যেমন ধরেন 16 বছর বিএনপি মানে ফ্যাসিবাদ বিরোধী বলেন, স্বৈরাচার বিরোধী বলেন, আন্দোলন করলো না, তারপরে এটার বিজয় হলো। সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার না, তাই না? হ্যাঁ, আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি, এইসব মামলা ছিল, জঙ্গিরা বের হয়ে যায় নাই, কনভিক্টরা বের হয়ে যায় নাই, কে না বের হয়ে গেছে? হ্যাঁ, আর ওনার তো মামলা, উনি তো দেশে আসবেন, অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন, একই সাথে জামিন নিয়ে উনি দলকে নেতৃত্ব দেবেন, এটি সব কে বাধা দিত তাকে? বাধা দিতে জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে, কনভিক্টরা যদি বের হয়ে যেতে পারে, তাই না? তাহলে উনি তো একটা বড় দলের নেতা, এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, এবং উনি তো 24-এ গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পেলেন, তাই না? তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচালনা কিন্তু আসলেন না। এবং তখন আমি 11 তারিখ পর্যন্ত ওয়েট করছি, আচ্ছা কী ব্যাপার। 12 তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা -2 থিওরি, মানে গত বছরের 12 আগস্ট। হ্যাঁ, আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার। এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের শোয়ে আমি স্ট্রেট বলে দিলাম এই যে -2 থিওরি, তারেক জিয়া ইজ নট কামিং। আমার সাথে দুদু ছিলেন, শামসুজ্জামান দুদু, উনি একটু গাইগুই করতেছিলেন। আমি বললাম দেখেন, আমি ড্যাম শিওর, কারণ আমি বাংলাদেশের রাজনীতিটা মোটামুটি বুঝি, তারেক রহমান ইজ নট কামিং। দেখেন এখনও আসতেছে না কিন্তু। তো এই যে আমি বললাম যে তখন, এবং এইটা কী কারণ, এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি। হ্যাঁ, জানি না এগুলো ঠিক কিনা। যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে 1/11-এর সময় যে টর্চার করা হয়েছিল, তখন ধরেন যে মানে জুনিয়র লেভেলের ওরা করছিল, ধরেন ক্যাপ্টেন, মেজর, হ্যাঁ, তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি, হ্যাঁ, এরা তো আমার শত্রু। এটা হইতে পারে। আর একটা হইতে পারে, ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে। বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন। হ্যাঁ, হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আমার জীবন নাশের শঙ্কা আছে। তো আরেকটা হলো যে সরকারই আসতে দিচ্ছে না। তিনটার যে কোনো একটা হবে, এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না। এখন প্রথম কথা হলো যে উনি বেনজির ভুট্টোর উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না, এটা হইতে পারে না। মানে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন। এটা আমরা সবসময় দেখছি। হ্যাঁ, যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা 26 বছর জেল খাটছেন, বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন, কত ঝুঁকি, হ্যাঁ, ঝুঁকির মধ্যেই বাস করছেন। তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন, এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হইল না। হ্যাঁ, ঝুঁকি ভেবে, ঝুঁকি থাকবেই। হ্যাঁ, ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় যেতে হবে। তো বলে এটার কোনো সদুত্তর নাই, উনি কেন আসতেছেন। আচ্ছা, আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনাগুলো আগে আলাপ করতে চাই, যে আপনি যে বললেন যে -2 থিওরি, -2 থিওরি বলতে আপনি আসলে এখানে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাচ্ছি আপনাকে। এইটা আমি একটা টেলিভিশনে বলছিও, সেটা হলো যে -2 থিওরিটা প্রথমে ছিল 1/11-এর সময়। 1/11-এর সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দি, শেখ হাসিনা বন্দি, তাদেরকে কন্টামিনেট করার জন্য দুর্নীতি, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট, এবং এরা করে, সুতরাং এই পলিটিক্যাল কোনো অথরিটি যেন দেশ শাসন না করে, একটা সিভিল সোসাইটি, একটা নন পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি, এইটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে, আপনি জানেন এটা কি, কারা ইঞ্জিনিয়ার। তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনু আহমেদরা, এটা ইন্ডিয়ার কারণে পারে নাই। ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মইনু আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার, এটা আমরা সবাই জানি। তো এখন যেহেতু এটা ফেল করলো, তো যারা -2 যারা প্রবক্তা, হ্যাঁ, -2 যাদের ব্রেন চাইল্ড, তারা তো বসে থাকবে না, তাই না? তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, করে এখন
এইটা ওই যে আমি একটা টেলিভিশনে বলছি, ফেইলিওর কি জানেন? ফেইলিওর হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। রাইট। হ্যাঁ, যখন ওটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা হচ্ছে আগের মতো করে করা চলবে না, রাইট, মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা হচ্ছে 111 যেভাবে করে, যে পদ্ধতিতে করা হয়েছিল, এইটা পদ্ধতিটা অন্য। হ্যাঁ, এটা মোর ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে। এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে, মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না, তো এরকম চলতেছে আর কি। হ্যাঁ, ভেতরে ভেতরে চলতেছে এরকম, বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে। এবং আলটিমেটলি না, তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র যদি আমি বলি, তো এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা দেশে এই মুহূর্তে আছে? চাইলে কি তারা পারবে? দেখেন, আমি বলি আপনাকে, চাইলে পারবে না, চাইলে পারবে না। এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা, এটা একটা খুবই বাজে একটা মানে সিদ্ধান্ত। হ্যাঁ, এর একটা অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, সিদ্ধান্ত না চিন্তা, চিন্তাটাই আর কি, চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা। দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত, এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। দিজ আর ডিপলি ইমপ্ল্যান্টেড ইন্টু দ্য সয়েল অফ আওয়ার কান্ট্রি। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল, কিউলেক্স, তারপরে অ্যানোফিলিস যা আছে, হ্যাঁ, মরে গেল। এটা দিস ইজ নট মশক নিধন। এইটা দিজ আর নট অনলি পলিটিক্যাল ফোর্স, দে আর সোশ্যাল ফোর্স অলসো। এটা সামাজিক শক্তিও বটে। জি, হ্যাঁ, এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা, এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি। হ্যাঁ, এগুলি ধ্বংস করা সোজা না। হ্যাঁ, ধ্বংস করা সোজা না, এগুলো চেষ্টা হচ্ছে, মানে প্রায় চেষ্টা। যেমন আপনার যে গত রেজিম বিএনপিকে নিরাকরণ করতে চাইছে, জামাতকে নিরাকরণ করতে পারে না, এটা পারবে না, এটা অ্যাবসার্ড। হ্যাঁ, না, এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত, অথবা এই ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে, তার কোনো নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে -2 থিওরি, জি, কেন, অসংখ্য নমুনা আছে, অসংখ্য নমুনা। আপনার একেবারে ব্রড বেসড যেগুলি, এক নম্বর হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছে না, এটা ব্রড বেসড। হ্যাঁ, তাই না? আরেকটা হচ্ছে ধরেন যে আসতে দিচ্ছে না, এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? তাহলে কেন কি আছে নাকি আপনার চিন্তা? হ্যাঁ, যদি সরকার যদি বলে যে তুমি আসো, তোমার কোনো অসুবিধা নাই। এটা তো যখন নাকি ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন, তখন কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশে আসাতে কোনো সমস্যা নেই। শুনেন, ওটা কি এনাফ না? না না না, ওটা কোনো এনাফই না। এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্সড হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে। ওনাকে কনভিন্সড হতে হবে। উনি কনভিন্সড না, তাহলে কেন আসবে না ভাই? এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা, সেটা তো উনি নেতা, উনি কী কারণে আসবেন না আমাকে বুঝান তো। এটা তো একটা প্রবেবল কারণ থাকতে হবে, যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে, যে কারণটাই থাকুক, কারণ তো নিশ্চয়ই একটা আছে, এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে এই কারণে আসতে পারছি না, তাহলে সেটা কি এই সরকারের উপর আরেকটা বাড়তি চাপ হতো না? শুনেন, বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন না? বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন, এটা কোনো রাজনীতি? এরকম ইনকনসিস্টেন্ট এবং এরকম মানে ইরাটিক, সকাল বিকাল, ওই যে বলেন না যে এই যে মানে সকালে এক কথা, বিকালে এক কথা। এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোনো রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায়। হ্যাঁ, সুতরাং সরকারকে অ্যান্টাগনাইজ করা যাবে না, সরকারকে গুড়ি মেরে রাখো। আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে, মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে, এর আগে মানে ডক্টর ইউনূস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে বিএনপি? একটা। এমনকি আপনারা তাদের ইঞ্জিনিয়ার ইশরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে। দেখেন, মানে ইন্টারেস্টিং না এটা? আপনি এখন যেহেতু বুঝে গেছে, এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ,
মানে 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 এরা তাদের এই গভর্নমেন্ট তাদেরকে নিয়ে খেলতেছে। সুতরাং এখন একটু হার্ড লাইন নিচ্ছে। এর আগে দেখেন ইউনূস সাহেব অখুশি হইতে পারে, একটা কথাও বলেন নাই, এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে, কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হইতে পারে? কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি? আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না। একবার হয়েছিল 111-এর সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট 111 গভর্নমেন্টকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল। আচ্ছা, ওইটা তো ক্ষমতায় যাওয়ার জন্য। শুনে একই জিনিস। আচ্ছা, এখন দেখেন এই যে করলো না, এটা করে করে এখন বুঝলো। আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আসলো মির্জা ফখরুল বললেন যে পুরো জাতি আজ আনন্দিত। আমি বললাম যে, আমি পোস্ট দিলাম যে আনন্দিত না, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইলো, আরও মানে 7 বেচার মধ্যে 1 বেচা দেওয়া হইলো। তো দেখেন তাই হইলো। এখন এই জিনিসগুলো যদি না বুঝে, এই জিনিসগুলো না, একটা যে মিশন, এটা কিন্তু আপনি ঠিক বলছেন। আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি এটা কি আসলে স্বভাবজাত অপরিপক্কতা, নাকি আপনার তাকে সাপোর্ট যে আমি করছি বোঝানোর জন্য এক ধরনের মেকি মানে আচরণ করতে যে অপরিপক্ক আচরণ করছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না? হ্যাঁ, শুনেন, এইটা হলো কি, আমি বলি ফখরুলের ব্যাপারটা না আমি তো হিসাবে করি না, হিসাব করি না। আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া। আমার কাছে মনে হচ্ছে, কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো, এবং নানাভাবে ওনার এক ধরনের মানে মানসিক যে মানে যেটাকে বলে ভারসাম্য, সেইটা একটু নষ্ট হয়ে গেছে। এটা তার দোষ না, এটা হয়তো বয়সের কারণে। কারণ এই কথা উনি বলতে পারেন না, কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনূসের মধ্যে জিয়ার পলিটিক্যালি এটা ওনা বলা উচিত, এটা পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসেবে কোনোভাবেই বলতে পারেন না। এবং দেখেন ওনার কথা সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। দেখেন এই যে এইটা হয়েছে কি, এটা ভারসাম্যহীন হয়ে পড়ছেন উনি মানসিকভাবে। তো এটা বলা যাবে না, কারণ উনি একজন রোগী, এটা বলা যাবে না, তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই মানে ওনারা মানে ওনাকে সাপোর্ট করতে যে দলীয়ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। মানে যেটা আমি বলতেছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি, এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না। এটা আমি কিছুটা ফিল করি। সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের। ঠিক আছে, আপনি একটু খেয়াল করেন যে 460টা থানা লুট হয়েছে, এই অস্ত্রগুলি কোথায়? 1। 2 নম্বর হচ্ছে আসিফ মাহমুদ ভুইয়া বলছিলেন যে যদি 5 তারিখে পতন না হয় হাসিনার, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। তাইলে আগে থেকে অস্ত্র ছিল। তার ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র 1 হয়েছে। তারপরে যে শোনা যায় যে পাকিস্তান থেকে অস্ত্র আসছে ইত্যাদি। এখন বিএনপি বিএনপি কেন মানে নয়া পল্টনে লাখ লাখ জনসভা করে, লাখ লাখ মানুষ জনসভা করে বলবে না যে কবে নির্বাচন দিবেন, তারিখটা ঘোষণা করেন, তা না হইলে আসি আমরা, এটা বললো না। কারণটা হচ্ছে যে ভয় পাইল যে একটা যদি কনফ্রন্টেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে, রক্তপাত হবে, এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে। অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না, যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে। রাইট, এক্স্যাক্টলি। এটা 2টা কারণে। তো ফলে বিএনপি এটা কিন্তু অনেকে বুঝতেছে না, যে ভয় পায় যে বিএনপি যে সিচুয়েশনটা কি বলে জটিল হয়ে যাবে। তো এটা একটা বড় কারণ, যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন? কারণ একটা জিনিস হলো কি, শুনেন, এই যে আপনি এত ব্যাখ্যা করলেন, সাধারণ মানুষ যারা বিএনপিকে ভোট দিতে চায় অথবা ভোট দিবে, বিএনপির তো প্রচুর সমর্থক আছে সারা দেশে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা রাজনীতির এত জটিল মার পেঁচে হয়তো বোঝে না। তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে, এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না। যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না, যাদের কারণে আসছেন না, তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে। তো সেই কাজটা বিএনপি করছে না। ওই তো বললাম, বিএনপি তো ভয় পায়
হ্যাঁ, এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো কেন? হ্যাঁ, সেটি তো প্রশ্ন তো সেখানেই। মানে লিডারকে কাকে বলে? লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, পরিস্থিতির লেজুরবৃত্তি করবে না, তাই না? পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, তা না হলে আপনি লিডার কেন? হ্যাঁ, তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুরবৃত্তি করতেছি পরিস্থিতির, ঠিক আছে? ফলে এইটা হলো না। দেখেন, আজকে যদি তারেক রহমান দেশে থাকতো, আমি একটা ছোট উদাহরণ দিই, তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কোন্দলগুলি, এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি, এগুলি কিন্তু কমে যেত, কমতো অনেক, তাই না? উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলি হ্যান্ডেল করতেন, বা ওনার সবাইকে ডেকে, আছে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে না? তো এই জিনিসগুলি তো অনেক কমে যাইতো, তাই না? আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইতো। হ্যাঁ, কিন্তু যতদিন এভাবে চলতে থাকবে, ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম, যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর ভিত্তির করা বলেন, এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখেন, বিএনপি সব কুল হারাইছে। যেমন ধরেন, মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো, তখন বিএনপি যদি নিশ্চুপ ছিল, এই মুক্তিযুদ্ধের পক্ষের যে অংশটা, তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে, ঠিক আছে? কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিএনপি সমর্থন আছে না, প্রচুর তো আছে, ওদের দলেও তো অনেক মুক্তিযোদ্ধা আছে। আর যে দলের প্রধানই বিরুদ্ধে, যে দলের প্রধানই একটা সেক্টর কমান্ডার, তো সেই দলে তো মুক্তিযোদ্ধারা এমনি থাকবে না। তাহলে ওই পক্ষটাকে হারাইলো কেন? যেমন আমি পার্সোনালি, আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল হোক। আমি তো আই এম নো লঙ্গার এ বিএনপি ভোটার, স্ট্রেট কাট। আমি 6 মাস পর্যন্ত বলছি যে দেখেন, জিয়াউর রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা, এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই আমি। আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে, জঙ্গি ইসলাম না, সুতরাং এই দুইটার মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি। আমার এই আকাঙ্ক্ষাকে 1 পয়সা মূল্য দেয় নাই বিএনপি, ঠিক আছে? তো আমাকে হারাইছে, তো এরকম প্রচুর লোককে হারাইছে সে। এইদিকে একটা হারাইলো, তারপর ধরে যে এইসব দোদুল্যমানতা করে টোরে, হ্যাঁ, ইভেন তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে সে। ওয়ার্কাররাও তো বলতেছে যে এরকম এত আপোষকামী কেন রাজনীতি? হ্যাঁ, অনেক কর্মীও তো এগুলো বলতেছে, তাই না? তো ফলে এইটা হারাচ্ছে। এখন জামাত আপনার এই যে বিএনপির যে আপনার দুর্বলতা, উইকনেস, এইটা ক্যাশ করতেছে জামাত। এবং এইটা দেখেন মানে কত রকমভাবে বিএনপি পিছাইছে। এই যে চাঁদাবাজি, হ্যাঁ, জামাত কিন্তু, আমি জানি না জামাত কীভাবে চাঁদাবাজি করছে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করছে ব্যাপকভাবে, দখলবাজি করছে, এটা ব্যাপকভাবে, এটা জেনারেল নলেজ, এটা কোনো তত্ত্ব কথা না। হ্যাঁ, এটা জেনারেল, এর জন্য গবেষণা জেনারেল নলেজ, তাই না? তারপরে ধরেন যে এই যে কি বলে যে মানে গণহারে মামলা দিছে বিএনপি। হ্যাঁ, একটা কোনোদিন হয়তো ভোট দিছে নৌকা মার্কায়, তার বিরুদ্ধে মামলা দিছে। হ্যাঁ, এই যে এত লোককে খেপায় তুলছে, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে খেপায় তুলছে, সব কিছু মিলায় বিএনপি রাজনীতিটা একেবারেই দুর্বল হয়ে পড়ছে। এবং ওইটার কি বলে যে বাই ডিফল্ট, হ্যাঁ, ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাত। হ্যাঁ, ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। এবং দেখবেন জামাতের তো, আমি তো বলি, জামাত যদি সেইভাবে পলিটিক্সটা করতে পারে, হ্যাঁ, মানে দেখেন জামাতের রাজনীতি কিন্তু অনেক শিফট আসছে, আপনি খেয়াল করছেন কিনা? অনেক শিফট হয়েছে কিন্তু। যেমন মানে কতগুলি বলতেছে যে এমপিরা আমরা সুযোগ সুবিধা নিব না, ঠিক আছে? তারপরে নারীরা 5 ঘন্টা কাজ, তারপরে ধর মুক্তিযুদ্ধের ব্যাপারেও তাদের এক ধরনের শিফট হয়েছে কিন্তু। হ্যাঁ, এবং জামাত যে কৌশল নিছে, আমার তো মনে হয় যে মানে ওই প্রশাসনের সহযোগিতা লাগবে না, জামাত হয়তো এমনিতেই অনেক ভোট পাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে আর কি। মানে পলিটিক্সটা জামাত ঠিক মতো করতেছে, বিএনপি করতেছে না। আর হলো যে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা মোটামুটি বিষয়টা ধারণা পেয়েছি আমার দর্শকরা। কিন্তু এটা আপনি বললেন, আমিও শুনলাম, আমিও অনেক সময় বলে থাকি, তবে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন, যে প্রশ্নটা যেন মাহবুব কামাল তুললেন, যে তারেক রহমানের শারীরিক যে অনুপস্থিতি, এটা এদেশে
সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন, এবং তার যে দল, সেই দলের জন্য একটা বড়, আমি মনে করি যে একটু পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং ডিফেন্সিভ খেলতে তারা বাধ্য হচ্ছে। কিন্তু অনেক সময় কিন্তু, বিশেষ করে আপনি দেখবেন, আমি নিজে এক সময় দাবা খেলতাম, দাবায় একটা কথা বলা হয়ে থাকে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। যখন আপনি ডিফেন্সিভ খেলবেন তখন আপনাকে কিন্তু আপনার অপোনেন্ট অ্যাটাক করতেই থাকবে। সেটা সবসময় কার্যকর হয় না, বরঞ্চ আপনি যদি তাকে পাল্টা আঘাত করেন, পাল্টা অ্যাটাক করেন, সেটাই অনেক সময়